প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম আছেন, নাম ঠিক বলছি? আচ্ছা, আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট যে 1973, এটা আমরা একটু অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন আমরা অনুভব করেছি, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আইনে যখন বিচার করা হয় তখন এই আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে বিভিন্ন মহলে অনেক সমালোচনা করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার যে প্রতিষ্ঠানগুলো আছে, দেশীয় মানবাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা অনেক ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলেন। তো আমরা যেহেতু চেয়েছি একটা খুব ফেয়ার ট্রায়াল করতে, ডিউ প্রসেস মেনটেন করতে, এই জন্য আমরা সেই তাগিদ থেকে এটা অ্যামেন্ডমেন্ট করার উদ্যোগ নেই এবং উদ্যোগ গ্রহণ করার পর্যায়ে আমরা যতটা ব্যাপক সম্ভব মানুষের মতামত দিয়েছি। আপনারা অনেকেই ছিলেন যে আমরা একটা ব্রড কনসালটেশন করেছিলাম, সেখানে আমাদের আরও 2 উপদেষ্টা ছিলেন, হাসান আরিফ স্যার, আদিলুর রহমান খান। আমাদের দেশে যত আইন বিশেষজ্ঞ আছেন, মানবাধিকার কর্মী আছেন, সাংবাদিক আছেন, আমরা প্রায় 50 থেকে 60 জনকে ইনভাইট করেছিলাম। ওনারা এসছেন, ওনাদের মতামত আমরা গ্রহণ করেছি ড্রাফটের উপর। তারপর আমরা একটা দেশি বিদেশি বিভিন্ন আইনজীবী, প্রসিদ্ধ আইনজীবী এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে পাঠিয়েছি। ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস ফোরাম আছে সেখানেও পাঠিয়েছি। সকল মতামতের ভিত্তিতে আমরা একটা ড্রাফট করেছি। করার পর আজকে এটা উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয়েছিল মতামতের জন্য এবং এটা গৃহীত হয়েছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম, আইনের অ্যামেন্ডমেন্ট, সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে, যদি মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনুভব করেছি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। কাজে এখানে এই বিধানটা নাই দেখে আমাদের সেই সুযোগ, জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না। সেটা না, মানে এই যুদ্ধাপরাধ বিচার আইনে থাকলো না, কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে। সেটা আমরা রাজনৈতিক ঐক্যমত হলে বিভিন্ন আমাদের জনদাবি আসছে, সেটা পরে বিবেচনা করা হবে। এটা আইনের ভেতরের অন্তর্ভুক্ত আর বিষয় না। এই না কতগুলা আমি ডিটেইল বলবো না, কতগুলো খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সেটা আপনাদের বলি। আমরা যেমন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটার ডেফিনেশন, জেনোসাইডের ডেফিনেশন, এটা আমরা রোম স্ট্যাটিউট অবলম্বনে করেছি। যে রোম স্ট্যাটিউটে বাংলাদেশ পক্ষ রাষ্ট্র হয়েছে সেটা অবলম্বনে করেছি। একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে আমরা ডিফাইন করেছি। তারপরে হচ্ছে এই আইনে আপনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে এই আইনে যারা অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে। আপনারা 73 সনের আইনের সাথে মিলিয়ে দেখবেন অভিযুক্ত পক্ষকে অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে, যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে, অনেক বেশি বাড়ানো হয়েছে। আরেকটা খুব চমৎকার বিধান আমরা মনে করি, সেটা হচ্ছে ভিকটিম প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে সাক্ষী দিতে আসবেন বা যারা আপনার কোনো কারণে যদি 164 দেন বা যে কোনোভাবে সাক্ষ্য দেন, তাদের প্রোটেকশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এই আইনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কম্পেনসেশন দেওয়ার বিধান করা হয়েছে এবং এই আইনে আরেকটা বিধান করা হয়েছে যে আমাদের এই ট্রাইব্যুনাল ওনারা ইচ্ছা করলে, এটা ম্যান্ডেটরি না, ওনারা ইচ্ছা করলে এই বিচার কার্যটা অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে পারেন এবং ওনারা যদি মনে করেন যে এটা প্রচার করা দরকার বা কোনো অংশ প্রচার করা দরকার সেটা প্রচার করবেন। কিন্তু এখানে যে পক্ষগুলো আছে তাদের যে ডিগনিটি, তাদের যে প্রাইভেসি, তাদের যে অধিকার, সেটার দিকে নজর রেখে এটা করা হবে। এই ছিল মোটামুটি বিধান। আর এখানে আপনার আমরা ডেফিনেশনটা খুব ক্লিয়ার করেছি। যেমন আপনার 3 ধরনের প্রতিষ্ঠানের, 3 ধরনের বাহিনীরকে বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে। একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স,
আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, আরেকটা হচ্ছে অক্সিলারি ফোর্স। এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি, আমাদের সংবিধান, প্রচলিত মানবাধিকার আইন, সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি। তো এটা যেহেতু উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে, এটা গেজেট আকারে প্রকাশিত হলে এটা আপনার আইনে পরিণত হবে। আর কিছু বিষয় আপনারা আগে থেকেই জানেন যে এই আইনে বিদেশি আইনজীবী নিয়োগের বিধান আছে। যে ইচ্ছা করলে প্রসিকিউশন, ডিফেন্স যে ইচ্ছা করবে আপনার ফরেন লয়ার নিয়োগ করতে পারবে। এবং আরেকটা চমৎকার বিধান হচ্ছে এটাতে অবজারভারের বিধান এক্সপ্লিসিটলি আছে। সো আন্তর্জাতিক বা দেশীয় হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে চায় এই বিচার শুদ্ধভাবে হচ্ছে কিনা, গ্রহণযোগ্যভাবে হচ্ছে কিনা, ওনারা এখন উপস্থিত থেকে এটা মনিটরিংয়ের কাজ করতে পারে, অবজার্ভ করতে পারে। আমাদের এখানে একদম মানে অল আউট অ্যাক্সেস দেওয়া আছে। এই হচ্ছে মোটামুটি বিধান। আর এখানে আপনাদের যদি প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর দিব, বলতে পারেন। জি, এর আগে যে আইনটা করা হয়েছিল তখন আইসিটির পরে আর আপিল করার সুযোগ নাই। আইসিটির পরে সরকার চেঞ্জ করলো, আপনার নিশ্চয় মনে আছে। এখন যেটা আপনারা অ্যামেন্ড করলেন সেইখানে আমরা এখানে নর্মাল অ্যাপিল তো থাকবেই অ্যাপিলের ডিভিশনে, এছাড়া ইন্টারলোকিউটরি কোনো অর্ডার, ইন্টারলোকিউটর মানে বিচার কার্য শেষ হওয়ার আগেই, বিচার কার্য চলাকালীন সময় কোনো পক্ষ যদি প্রশ্ন উত্থাপন করে যে এই মামলাটা এই আদালতে চলতে পারে কিনা, বা এই আদালত যদি, এই ট্রাইব্যুনাল যদি কারো বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনে, এই সমস্ত দুইটা ক্ষেত্রে ওনারা ইন্টারলোকিউটরি বা অন্তর্বর্তীকালীন প্রতিকার পাওয়ার জন্য পর্যন্ত আপিলের ডিভিশনে যেতে পারবে। আপিলের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে। জি, কার দাবি ছিল এটা আমরা আগে ক্লিয়ার করেছি। আমাদের দেশের আইনে মানে শত শত বছর ধরে আইনে ডেথ সেন্টেন্সের বিধান আছে, আমরা কোনো নতুন বিধান করি নাই। আমাদের পেনাল কোডে বহু অপরাধের ক্ষেত্রে ডেথ সেন্টেন্সের বিধান আছে, এবং আমরা এই ডেথ সেন্টেন্স বিলোপ সম্পর্কিত যে আন্তর্জাতিক চুক্তি আছে, প্রোটোকল যেটা আছে, সেটা পর্যন্ত আমরা র্যাটিফাই করি নাই। কাজে ডেথ সেন্টেন্স এটা বিলুপ্ত করার মতো কোনো আইনগত বাধ্যবাধকতা বা আমাদের যে আইনগত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথেও এই ধরনের প্রশ্ন বা এই ধরনের দাবি এটা সঙ্গতিপূর্ণ না। এটা আমরা ইন্টারন্যাশনাল যারা ফোরাম আছে তাদেরকে ভেরি ক্লিয়ারলি আমরা বলেছি। একটু পরিচয় দিয়ে বলেন। আমার নাম তাজর রহমান, আমি সময় টেলিভিশনে কাজ করি। একটা বিষয় হচ্ছে যে আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি যে কয়েকটা ক্লিপ, একাধিক ক্লিপ বের হয়েছে যেগুলোতে সশস্ত্র বাহিনী যে লিথাল ওয়েপন গুলো সেগুলো ব্যবহার করছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। তাদের আসলে কতজন এখন পর্যন্ত শাস্তির আওতায় এসেছে সেটা আমার জানার বিষয়। যেহেতু আপনার নতুন বিধানে রেখেছেন সশস্ত্র বাহিনীর শাস্তির আওতায় আনার বিধান। আরেকটি প্রশ্ন হচ্ছে স্যার, যে সংবিধান সংস্কার কমিশন যেটি হয়েছে সেখানে আমরা দেখছি যে সংখ্যালঘু এবং বিশেষ করে আদিবাসী যারা আছেন তাদের কোনো প্রতিনিধি সংবিধান সংস্কার কমিশনে নেই। এটি কি আসলে গণ আকাঙ্ক্ষা যেটা আপনারা বলেন সেটা পূর্ণ করবে কিনা? আচ্ছা, আপনি প্রথম যেটা বললেন ভাই, বিচারিত শেষ হয় না, শাস্তি পাবে কিভাবে? তবে বিভিন্ন বাহিনীর কেউ কেউ গ্রেফতার হয়েছে, এটা আপনার প্রসিকিউশন টিমকে বলে এক্স্যাক্ট ফিগারটা জানতে পারবেন। তবে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা কর্মচারী পর্যায়ে কেউ কেউ গ্রেফতার হয়েছে, এটুকু আমি জানি। আর আপনি সংবিধান সংস্কার বিষয়ক কমিটির বললেন, সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের একজন সদস্য আছেন আমাদের উপদেষ্টা মাহফুজ আলম, তাকে আমি দিচ্ছি, আপনি ব্যাখ্যা করে বলবেন। বিষয়টা হচ্ছে আমি এখন কমিশনের সদস্যের বিষয়টা একটু হ্যাঙ্গিং, কিন্তু আমি যতদিন ছিলাম ওখানে বা আমার কাজের জায়গা থেকে আমি জানি যে আমাদের যে গোষ্ঠী আছে ওনাদের প্রতিনিধিত্ব আমরা চাচ্ছিলাম। সেটা আমরা কমিশনগুলো হয়ে যাচ্ছিল, ফলত আমরা দেখবেন যে সংবিধান কমিশন সবার শেষ কমিশন হয়েছিল, প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য, এবং যেই প্রক্রিয়া গত 2 সপ্তাহ ধরে চলেছে, আপনারা যদি দেখে থাকেন সংবিধান সংস্কার কমিশন সংসদে বসে অনেকের সাথে পর্যালোচনা করছেন, বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করছেন। ওখানে ওই নৃগোষ্ঠীর প্রতিনিধিরা ছিলেন
এবং সামনেও তাদের সাথে কনসালটেশন করা হবে। তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক বা সিভিল সোসাইটি যে ফরমেশনগুলো আছে ওখান থেকে পরামর্শ এবং পরামর্শ নেওয়া হবে। তো আমি মনে করি যে ওইভাবে তাদের একজন নারী প্রতিনিধি আছে তো, সুমাইয়া খান নারী প্রতিনিধি। আর নারী প্রতিনিধির বিষয়টা হচ্ছে সুমাইয়া খায়ের ম্যাম, উনি আছেন আমাদের এখানে। আর এছাড়াও আপনারা দেখে থাকবেন যে আমাদের অন্যান্য কমিশনগুলোতে নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব আছে, নারীদের প্রতিনিধিত্ব আছে। তো আমরা মনে করি যে এটা অ্যাকচুয়ালি এভাবে হয়নি, বরং এটা সামগ্রিকভাবে যেটা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক হয় ওইভাবে আমরা চেষ্টা করেছি। আরেকটা কথা দেখবেন, আমি একটু অ্যাড করি, সংবিধান সংস্কার কমিশন মাহফুজ যেটা বলে একটু ইলাবোরেট করি, তারা কিন্তু ব্যাপক কনসালটেশন করছে এবং এই কনসালটেশন কিন্তু বিভিন্ন নৃগোষ্ঠী, তারপর বিভিন্ন আপনি যদি বলেন সংখ্যালঘু গোষ্ঠী সবাই অন্তর্ভুক্ত থাকছেন, ব্যাপক কনসালটেশন করছেন ওনারা। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যারা আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল, এটা আমরা মাধ্যমে আপনার কাছে শুনতে চাই কি ঘটনা। এটা আপাতত বাদ রাখেন, এটা তো একটা ব্যক্তিগত মানে অনেক পুরোনো ইস্যু, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। আর মানে আমি যেহেতু ওনারা তদন্ত করবে, আমি নতুন কোনো তথ্য এখানে যোগ করতে চাই না। ব্যক্তিগতভাবে কোনো আইনি ব্যবস্থা না ভাই, একটু ব্যক্তির উপর হামলা না, এটা তো আসলে হামলাটা হয়েছে আমাদের মানে সরকারের একজন উপদেষ্টার উপর। ব্যক্তি আসিফ নজরুলের উপর জীবনে কখনো হামলা হয় নাই, তো কাজে এটা আমি ব্যক্তিগত কিছু বলছি না। আমরা দুদিন আগে দেখলাম যে তুমি কলেজে একটা আন্দোলন হয়েছে, সব করেছে আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। সেভেন কলেজ নিয়ে আসলে কি হচ্ছে আপনারা কি জানেন? আমরা দেখছি যে ছাত্রীদের ইন্দ্রনাথকে নানান ধরনের বিষয় আসছে, বিষয়গুলো আপনারা কি করতে পারছেন? আসলে ব্যাপারগুলো দুঃখজনক। আমাদের যখন সাত কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করছিল, তখন তাদের প্রতিনিধি দলের সাথে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ফ্রুটফুল আলোচনা হয়েছে, দে আর স্যাটিসফাইড, এবং সেখানেই আসলে বিষয়টি শেষ হয়ে গিয়েছিল, শেষ করা হয়েছিল, সমাধানের পথটা দেখানো হয়েছিল। আপনারা জানেন যে এত দ্রুত আসলে এই ধরনের শিক্ষার ব্যাপারে এই ধরনের দাবি বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সাথে একটা কনসালটেশন হয়েছিল। তিতুমির কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি সেখানে ওনারা বলছেন অনুপ্রবেশকারীরা কিভাবে ট্রেনে ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখেছি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি, এই আহ্বানটা আমি জানাতে চাই। আচ্ছা, মাহফুজ একটু অ্যাড করো, ওকে যদি প্রশ্ন করছেন। আমাদের যেটা দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে ছাত্ররা বিশেষ করে নেতৃত্ব দিয়েছে এবং সাধারণ জনগণ সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ছাত্রদের ভিতরে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, দাবি দেওয়া আছে। দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ, যে আসেন আপনারা কথা বলে এগুলো আপনারা চাইলে এটা সমাধান করতে পারি। সরকার এই ব্যাপারে খুবই রিসেপটিভ আছেন, ওপেন আছে, যে আসুক কথা বলি তারপরে একটা সমাধান। এবং অনেকগুলো বিষয় কিন্তু আমরা অলরেডি দেখেছেন যে এটা একটা সমাধানের জায়গাতে যাওয়া যায়। সরকার কথা শুনছে, সরকার খুবই মোনাফাইড ইন্টেনশনে কাজ করে যাচ্ছে। তো যারা আন্দোলন করছেন তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, যেটা আসিফ বলেছে বা আমরা বারবার বলেছি, যে উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এটাই আমরা ছাত্রদের কাছ থেকে প্রত্যাশা করবো। ছাত্ররা যেহেতু একটি গণ অভ্যুত্থান সফল করতে পেরেছে, ফলে আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দিবে। আমাদের কিন্তু এই কমিশন করাটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, আপনি দেখেন যে আরও কিছু কমিশন করা হতে পারে, শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা বেশি কমিশন করলেও আবার বিভিন্ন লোকজন প্রশ্ন তুলে যে এত কমিশন এতদিন পর পর কেন করা হচ্ছে।
তো সব কিছু চিন্তা করে করা হচ্ছে। মাহফুজ আর আসিফ ছাত্রদের ব্যাপারটা বলেছে, আমি শুধু একটা কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আপনারা যাই করেন ছাত্রদেরকে বলি, দেখেন আপনাদের জন্য তো একটা গ্রিভান্স কমিশন করা হয়েছিল যে আলোচনা করে তারপরে আপনারা আপনাদের প্রস্তাব বা গ্রিভান্স জানাবেন, সেটা তো কার্যকর করা গেল না। তারপরে একটা আহ্বান ছিল আপনারা সরোয়ার্দী উদ্যানের ভিতরে সমাবেশ করবেন যাতে জনগণের ভোগান্তি না হয়, সেটাও শোনা হচ্ছে না। এখন যে কোনো দাবিতে জনমানুষকে জিম্মি করে অসহনীয় যানজট সৃষ্টি করে অসহনীয় মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে যদি আপনার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দাবিকে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ওনাদের কাছে খুব বড়, কারণ একটা দেশের প্রেক্ষিতে একটা কলেজকে রাতারাতি আপনার বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলা, এই জন্য সারা রাজধানীর মানুষকে ভোগান্তিতে ফেলা, এটা কতটুকু সমীচীন ওনাদের কাছে অনুরোধ থাকলে ওনাদের একটু ভেবে দেখেন। এক্সিমকো গ্রুপের শ্রমিকদের বাকি আছে অনেক, এবং সেই ক্ষেত্রে একটা প্রস্তাব ছিল যে 60 কোটি টাকা সরকার থেকে বরাদ্দ দেওয়া হবে, এরকম একটা ঘটনা শোনা গেছে। এই ব্যাপারে বাধ্য হয়ে করছি, আমাদেরকে জিম্মি করা হচ্ছে। মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? We have to stop one stage. কমিটি হবে এটা বিবেচনা করতে। এটা হলো আসিফ নজরুল স্যারের কাছে যে মালয়েশিয়ায় আমরা দেখলাম সম্প্রতি সেখানে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে বেশ ঝামেলা হচ্ছে, এবং প্রচুর প্রবাসী তাদের এই মাসেরটা শুরু দেওয়া হবে, কন্টিনিউ করবে এবং সেক্ষেত্রে তারা অবৈধ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে স্যার আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ দেওয়া? জি জি, আপনারা দেখেছেন শুরুর দিকে যেহেতু ট্রানজিশন পিরিয়ড, সেক্ষেত্রে শ্রম অঞ্চলে অনেক বেশি গ্রিভেন্স ছিল, অনেক বেশি অসন্তোষ ছিল। আমরা প্রায় প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করার মাধ্যমে সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি। কিন্তু মালিক পক্ষ থেকে স্যালারি না দেওয়া হলে তো শ্রমিক বসে থাকবে না, এটা খুব স্বাভাবিক। বেক্সিমকো গ্রুপের গত 2 মাসের স্যালারি সরকার ব্যাংকের মাধ্যমে ম্যানেজ করে দিয়েছে। তবে আমরা এটা এভাবেই চলতে থাকবে সেটা চাই না, আমরা একটা স্থায়ী সমাধানে যেতে চাই। সেজন্য একটা হাই পাওয়ার কমিটি করা হবে যারা একটা প্রস্তাবনা দিবে, কারণ অনেকগুলো কারখানা আছে যেগুলো আর চলমান রাখার কোনো বাস্তবতা নেই, তাদের অর্ডার নেই, এক্সপোর্ট নেই, সেখানে শ্রমিকদেরকে রেখে এন্ডলেসলি তো আসলে কন্টিনিউ করা সম্ভব না। তো যেগুলো সম্ভব না সেগুলো একটা অ্যাসেসমেন্ট করে সেগুলোকে শ্রমিকদের কম্পেনসেশন সহ স্যালারি দিয়ে সেগুলোকে বন্ধ করার ব্যাপারে একটা বিবেচনা করা হবে, এবং ওই কমিটি ওই প্রস্তাবনাটা সরকারকে দেবে। মালয়েশিয়ার ব্যাপারটা বলি ভাই, ধন্যবাদ আপনি প্রসঙ্গটা তুলেছেন। মালয়েশিয়ায় শুধু না, মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পাসপোর্টের জন্য অনেক ঝামেলা হচ্ছে। অনেক প্রবাসীরা আমাকে অনেক মেসেজ লিখেন, ওনারা হয়তো ভাবেন আমি পড়ি না, আমি সবই পড়ি। আমি আপনাদেরকে একটা বিষয় খুলে বলি। আমাদের এখন 2 ধরনের পাসপোর্ট আছে, একটা হচ্ছে ই পাসপোর্ট, একটা হচ্ছে এমআরপি। ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো রকম সংকট নাই, কিন্তু ই পাসপোর্ট করতে হলে যেই ডকুমেন্ট লাগে, যেই প্রিপারেশন লাগে, সেটা আমাদের প্রবাসী যারা শ্রমিক ভাইরা আছেন ওনারা করতে চান না। আরও কিছু কারণ আছে, আমি বলবো না, এখানে থাক দরকার নাই। ওনারা এমআরপি করতে চান। এমআরপিটা একটু ব্যাকডেটেড, ঠিক আছে। এখন আমাদের কিন্তু একটা জাতীয় পর্যায়ে লক্ষ্য ছিল আমরা এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব সর্বতভাবে। এখন ওনাদের ডিমান্ড হচ্ছে এমআরপি, ওই ডিমান্ডটা মেটাতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে। আমি একটা শোনার পরে আমি স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি, এটা আমার মন্ত্রণালয়ের ব্যাপার না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি, আমাদের পাসপোর্টে যে ডিজি আছে ওনার সাথে কয়েকবার কথা বলেছি। লাস্ট কনভারসেশনে উনি বলেছেন যে এলসি খোলা হয়েছে, কি একটা ফয়েল পেপার লাগে ছাপানোর জন্য, সেটা আনা হচ্ছে, এবং উনি আমাকে বলেছেন যে উনি হোপফুল ডিসেম্বরের 10 তারিখের মধ্যে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে। আমরা তবু দুঃখিত। আর যারা মালয়েশিয়ার শ্রমিক আছেন, আমি জানি আপনাদের আরও অনেক কমপ্লেইন আছে, আমরা এটা অবহিত আছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাই কমিশনের উপর তদারকি করছি। হাই কমিশনের ব্যাপারে যে সমস্ত আপনারা অভিযোগ এনেছেন আমরা অবহিত আছি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা বিষয়টা দেখছেন। আমি আইন উপদেষ্টা মহোদয়ের কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হলো আপনি বলেছেন আপনাদের সংশোধনীতে যারা এই ব্যাকগ্রাউন্ড দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে কম্পেনসেশন দেওয়ার কথা বলছে। এটা কি এখন থেকে কার্যকর হচ্ছে না? অতীতে যারা এটা ভিকটিমদের এটা ভিকটিমদের ক্ষতিপূরণ। অতীতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে
যে বিচারটা হচ্ছে সেই বিচার কার্যে যেই অভিযোগটা বিচার হবে সেই বিচার কার্যে ভিকটিমদের নিয়ে। হ্যাঁ, আমি কোয়েশ্চেন শেষ করছি, লাস্ট কোয়েশ্চেন লাস্ট। স্যার, আমার নাম তাজুল আহমেদ। আমি আবার একটু প্রশ্ন করছি যে আরব আমিরাতে আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার ফোন কলের পরে 57 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা শুনছি যে আমি বুঝেছি আরো কয়েকজন আছে, আমরা ওনাদের আনার জন্য চেষ্টা শুরু করেছি। আজকেও আমরা উপদেষ্টা পরিষদে বিষয়টা আলোচনা হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।